একদিকে ভাই স্ম্যাকডাউন যেটা দেখলে সেটা নিয়ে আর কথা বলতে ইচ্ছা করে না, আর একদিকে মানডে নাইট র যেটা দেখলে মনে হয় যে এখান থেকে তো অনেক কিছুই বলার আছে। তো যাই হোক না কেন, আজকের র ছিল ওকলাহোমা সিটি থেকে, মানে OKC থেকে, আর আজকের রকে শুরু করছিল OTC, রোমান রেইন্স। তো সেটা নিয়ে তো কথা হবেই, কিন্তু তাছাড়াও রতে আজকে আর অনেক কিছু হয়েছে, কিছু আনফর্চুনেট জিনিসপত্রও হয়েছে যেটা হয়তো না হলেই ভালো হতো। তো সব কিছু নিয়ে একটু হালকা পাতলা করে কথা বলবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে তো কথা বলা যাক আজকে সেই ছোট জন সিনার, যেটাকে আজকে আমরা রতে দেখতে পেয়েছিলাম। তো এই হয় যখন জন সিনার ডেট প্রায় শেষ হয়ে আসে আর রতেও তার লাস্ট অ্যাপিয়ারেন্স হয়ে যায়, তখন জন সিনার জায়গায় আমাদেরকে জন সিনার ছোট ভার্সন নিয়ে আসতে হয়। আর আজকে দেখে ভালো লাগলো শুধুমাত্র জন সিনার না, যে ক্যামেরাম্যানস 2 ছিল তারও একটা ছোট ভার্সন এসেছিল জন সিনার সাথে, আর তার পেছনে অরিজিনাল ক্যামেরাম্যানস 2ও দাঁড়িয়েছিল। তো ওইটা দেখে একটা আলাদাই জিনিস মনে হচ্ছিল। আর সত্যি দেখতে দেখতে জন সিনার শেষ সময় চলেই এলো ডাব্লিউডাব্লিউইতে। তো খারাপ তো লাগছে, কিন্তু যাই হোক না কেন, তো হয়েছিল কি আজকে ডমিনিক এসেছিল, আর ডমিনিক আর জন সিনার সার্ভাইভার সিরিজে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য যে ম্যাচটা হতে চলেছে সেটা নিয়েই ডমিনিক কথা বলছিল, যে আবার জন সিনাকে হারিয়ে সে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ফেরত নিয়ে নেবে। তো এইসব বলতে বলতে আমরা দেখতে পাই জন সিনার থিম সং বেজে ওঠে। আরে সত্যি বলতে আজকে জন সিনার থিম সং বেজে ওঠার পর আমি একটু এক্সাইটেড হইনি। তার কারণ হচ্ছে আমি জানতাম যে জন সিনার লাস্ট অ্যাপিয়ারেন্স রতে হয়ে গেছে, আর এবার ডাব্লিউডাব্লিউ উল্টোপাল্টা কিছু করতে চলেছে। জন সিনা তো মোটেই আসবে না, আর ঠিক হয়ও সেটাই। আমরা দেখতে পাই ডমিনিক একটু মানে অবাক হওয়ার, একটু ভয় পাওয়ার নাটক করে, কিন্তু জন সিনার জায়গায় সেখানে ছোট জন সিনা বেরিয়ে আসে, মানে একদম নাটা করে একটা লোক, যার সাথে যেমন বললাম ক্যামেরাম্যানস 2 এরও একটা ছোট ভার্সন বেরিয়ে এসেছিল। কিন্তু এখানে একটা গন্ডগোল হয় ছোট, যে ডমিনিক তো এইসবের প্ল্যান করেছিল, আর এইসব ডমিনিকেরই প্ল্যান ছিল আর কি, যে ছোট জন সিনাকে নিয়ে এসে জন সিনাকে অপমান করবে। কিন্তু জন সিনার অরা এতটাই বড় যে সেই ছোট জন সিনা আসে, যেটাকে দেখে লোকরা এনজয় করে, কারণ লোকরা জানতো যে জন সিনার রতে আসবে না, কারণ তার লাস্ট র অ্যাপিয়ারেন্স হয়ে গেছে। তো ছোট জন সিনাকে দেখেই তারা এখন বলা যেতে পারে আসল জন সিনাকে দেখার যে স্বাদ সেটাকে মিটিয়ে নিচ্ছে। তো ছোট জন সিনা তো রিংয়ে আজকে ঠিকমতো উঠতেও পারে না, তাকে সিঁড়ির সাহায্য নিতে হয়। কিন্তু যাই হোক না কেন, সে যখন রিংয়ে যায় ডমিনিক প্রথমে ভাবে যে একে যেহেতু সে নিয়ে এসেছে তাই এ ডমিনিকের হয়েই কথা বলবে আর উল্টোপাল্টা কথা বলবে আর জন সিনাকে অপমান করবে। কিন্তু উল্টে আমাদের ছোট জন সিনার হয়েই কথা বলতে থাকে আর ডমিনিককে অপমান করতে শুরু করে দেয়। আর এইটা ডমিনিকের একদমই সহ্য হয় না। আর বেসিক্যালি জন সিনা আজকে এলেও, জন সিনা যে প্রোমো কাট করতো আজকে ছোট জন সিনাও সেই প্রোমোই কাট করে। কিন্তু যেহেতু ডমিনিকের সেটা সহ্য হয় না, ডমিনিক দেখে যে এ তো উল্টোই আমার উপর চড়ে যাচ্ছে, আমি একে নিয়ে এলাম আর আমারই বিরুদ্ধে কথা বলছে। তো ডমিনিক ছোট জন সিনার উপর অ্যাটাক করে দেয়, তাকে 619ও মারে, স্প্ল্যাশও মারে। তো এই সব দেখে আমরা দেখতে পাই যে ডমিনিককে আটকানোর জন্য ডমিনিকের বাবা মানে রে মিস্ট্রিও সেখানে চলে আসে, আর ডমিনিক রে মিস্ট্রিওকে দেখে সেখান থেকে কেটে পড়ে। কিন্তু ডমিনিক যখন সেখান থেকে কেটে পড়ছিল তখন আমরা দেখতে পাই সেখানে ফিন ব্যালার আর জেডি ম্যাকডোনাল্ড চলে আসে, মানে পুরো জাজমেন্ট ডে চলে আসে। তার কারণ হচ্ছে আজকে রে মিস্ট্রিও ভার্সেস জেডি ম্যাকডোনাল্ডের মধ্যেও একটা ম্যাচ ছিল। এবার দেখো এইখানে আমি বলবো ডাব্লিউডাব্লিউ আজকে একটা ভালো কাজ করেছে। তার কারণ হচ্ছে প্রথমত ম্যাচটা রে মিস্ট্রিও জিতেছে, সেটা তার জেতা উচিত ছিল, কারণ রে মিস্ট্রিওকে ডাব্লিউডাব্লিউ অনেকদিন হলো লেজেন্ড হিসেবে ট্রিট করছেই না, সে বেশিরভাগ ম্যাচ হেরেই যেত। কিন্তু এই ম্যাচটা জেতা রে মিস্ট্রিওর দরকার ছিল। কিন্তু আমার তার থেকেও ভালো যে জিনিসটা দেখে লাগলো সেটা হচ্ছে রে মিস্ট্রিও যে ডাব্লিউডাব্লিউর একটা ভেটেরেন, সে যে এত বছর ডাব্লিউডাব্লিউতে কাজ করেছে, তার যে একটা এক্সপিরিয়েন্স আছে সেটা আজকে রে মিস্ট্রিও ভালো মতো ইউজ করেছে। তার কারণ হচ্ছে আমরা দেখেছিলাম যে জেডি ম্যাকডোনাল্ড রিং সাইডে যেহেতু ফিন ব্যালার ছিল, তো এই ফিন ব্যালার এই ম্যাচে ইন্টারফেয়ার করার চেষ্টা করে, কিন্তু আজকে রে মিস্ট্রিও ফিন ব্যালারের ট্র্যাপে পা দেয় না। যতবার ফিন ব্যালার মানে ইন্টারফেয়ার করার চেষ্টা করেছিল, রে মিস্ট্রিও জানতো যে এরপর কী হতে চলেছে আর নেক্সট মুভ কী হতে পারে, আর রে মিস্ট্রিও সব সময় তৈরি ছিল। আর লাস্টে আমরা দেখতে পাই রে মিস্ট্রিও জেডি ম্যাকডোনাকে হারিয়েও দেয়, আর তারপরও ফিন ব্যালার আর কি রে মিস্ট্রিওকে অ্যাটাক করতে এসেছিল, কিন্তু রে মিস্ট্রিও তখনও সেটার জন্য তৈরি ছিল। আর একেই বলে এক্সপিরিয়েন্স, যে এত বছর ডাব্লিউডাব্লিউতে আছে রে মিস্ট্রিও, তার কিছু তো ফায়দা হবে। আর রে মিস্ট্রিও জানে যে এরপর কী হতে পারে বা এর পরের মুভ কী হতে পারে অপোনেন্টের, আর এই সব এক্সপিরিয়েন্স ইউজ করে আজকে রে মিস্ট্রিও ফিন ব্যালারের হাত থেকে বেঁচে যায়। আর ফিন ব্যালারকে বলা যেতে পারে পুরো বোকা বানিয়ে রে মিস্ট্রিও চলে যায়। মানে ফিন ব্যালার এসে তো ছিল রে মিস্ট্রিওকে অ্যাটাক করার জন্য, কিন্তু ফিন ব্যালার ভাবে, মানে ফিন ব্যালারই লাস্টে ভাবে যে এটা কী হলো, আমি তো মানে ছুতেও পারলাম না রে মিস্ট্রিওকে। আর এইভাবে আজকে রে মিস্ট্রিও সেখান থেকে বেরিয়ে যায়। তো এইগুলো অ্যাকচুয়ালি করা উচিত, মানে যারা ডাব্লিউডাব্লিউ
ডাব্লিউডব্লিউতে এত বছর আছে, তাদেরকেও যদি ডাব্লিউডব্লিউ আজকালকার সুপারস্টারের মতো বোকাই দেখায়, তাহলে আর মানে ভেটারেন্ট হিসেবে লাভটা কী হলো, মানে ভেটারেন্ট হই বা লাভটা কী হলো, আর এত বছরের এক্সপিরিয়েন্স কোন কাজে লাগলো? কিন্তু রে মিস্ট্রিও আজকে সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়েছে, যেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। মানে এই পয়েন্টটা আমি সত্যি বলবো যে ডাব্লিউডব্লিউ তাদের ক্রিয়েটিভকে ইউজ করেছে, আর এটা দেখিয়েছে যে রে মিস্ট্রিওর সাথে চালাকি করা অতটাও সহজ না। কিন্তু আজকে রতে একটা আনফর্চুনেট জিনিসও হয়, যেটা হচ্ছে জন সিনার এই যে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্ট চলছে, তার সেকেন্ড রাউন্ডে আজকে ম্যাচ ছিল সোলো সিকোয়া ভার্সেস পেন্টার। এবার এই ম্যাচের মাঝখানেই আমরা দেখতে পাই যে পেনটা একটা মুভ দিতে গিয়ে ইনজিওর্ড হয়ে যায়, আর দেখে মনে হচ্ছে অ্যাকচুয়ালি ইঞ্জুরিটা সিরিয়াস, মানে এটা কোনো স্টোরি লাইন ইঞ্জুরি তো মনে হচ্ছে না। হতেই পারে যে সোলো সিকোয়াকে হয়তো অ্যাডভান্স করার জন্য আর পেনটাকে সেভ করার জন্য ডাব্লিউডব্লিউ এরকম একটা অ্যাঙ্গেল আমাদের দেখিয়েছে, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে ইঞ্জুরিটা হয়তো রিয়াল, কারণ তারপর আমরা দেখতে পাই যে পেনটা এই ম্যাচের কন্টিনিউ করতে পারে না, ডাব্লিউডব্লিউর ডাক্তাররা আসে আর তারপর রেফারি এই ম্যাচটাকে মাঝখানেই থামিয়ে দেয়, আর যেহেতু পেনটার এই ম্যাচে কম্পিট করতে পারে না, তাই অটোমেটিকলি সোলো সিকোয়া এই ম্যাচটাকে জিতে যায়, আর সোলো সিকোয়া এই ম্যাচে অ্যাডভান্স করে গেছে। আর আজকে আমরা আরেকটাও ম্যাচ দেখেছিলাম, মানে এই লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের সেকেন্ড রাউন্ডে, যেটা ছিল গুন্থার ভার্সেস কারমেলোর মধ্যে, মানে কারমেলো হেইজের মধ্যে। আর এই ম্যাচে আমরা দেখেছিলাম যে একটা দুর্দান্ত ফাইট হয়েছিল, মানে দুজনের 100% দিয়ে পুরো লাস্ট লিমিট অবধি নিয়ে গেছিলো দুজনকে, কিন্তু আলটিমেটলি যেহেতু গান্থার আমাদের একটা আলাদাই পাওয়ার হাউস, তাই গান্থার তার সেই সাবমিশন মুভে আটকানোর চেষ্টা করে কারমেলো হেইজকে, কিন্তু কারমেলো হেইজ সেখান থেকে কোনোভাবে বেঁচে যায়, কিন্তু লাস্টে তার যে পাওয়ার বোমটা পড়ে সেখান থেকে কারমেলো হেইজ আর বাঁচতে পারে না, আর আমরা দেখতে পাই কারমেলো হেইজকে পিন করে গুন্থার এই ম্যাচটা জিতে যায়, আর গুন্থারও এবার নেক্সট রাউন্ডের জন্য অ্যাডভান্স করে গেছে। আর নেক্সট রাউন্ডে এবার ম্যাচ হতে চলেছে গুন্থার ভার্সেস সোলো সিকোয়ার মধ্যে, আর তাদের মধ্যে যে জিতবে সে এই টুর্নামেন্টের ফাইনালে চলে যাবে। এবার দেখা যাক এদের মধ্যে কেউ জন সিনার লাস্ট অপোনেন্ট হতে পারে কিনা, কিন্তু হ্যাঁ পেন্টার জন্য খারাপ লাগছে, আর আমি চাইবো যদি পেন্টার এই ইনজুরিটা অ্যাকচুয়াল হয়ে থাকে বা রিয়েল হয়ে থাকে, তাহলে পেনটা খুব তাড়াতাড়ি এটার থেকে রিকভার করুক, আর তারপর আবার ডাব্লিউডব্লিউতে কামব্যাক করুক আর আমাদের এন্টারটেন করুক। তাই পেন্টার জন্য তোমরা সবাই প্রার্থনা করতে পারো যদি পেন্টার ইঞ্জুরিটা রিয়েল হয়ে থাকে। তো এখনও সেটা নিয়ে সেরকম কোনো আপডেট আসেনি, যদি আপডেট আসে আমি তোমাদেরকে চ্যানেলে জানিয়ে দেবো। এবার কথা বলা যাক ওমেন্স ওয়ার গেমস ম্যাচের। তো অ্যাকচুয়ালি এই যে ওমেন্স ওয়ার গেমস ম্যাচটা হতে চলেছে না, এইটা আমি বলবো যে এর মধ্যে এক ফোঁটা ব্যালেন্স নেই, কারণ একটা টিম অত্যাধিক ওভার পাওয়ার হয়ে গেছে, আর আরেকটা টিমকে দেখে মনে হচ্ছে এরা কেন টিম বেঁধেছে। মানে একদিকে যাকে বলে একদম স্টার পাওয়ারে ভরা, আর একদিকে মানে স্টার পাওয়ারের নামে কিছুই নেই। তো যাই হোক আমি বলি আজকে কি হয়েছিল। তো যেমন আমরা জানি যে বেকি লিঞ্চ এখন অপোনেন্ট টিমকে বা হিল টিমকে জয়েন করে নিয়েছে, ফেস টিমের বিরুদ্ধে যারা আছে তাদেরকে। তো আজকে বেকি লিঞ্চ এসেছিল, আর বেকি লিঞ্চ একটা প্রোমো কাট করছিল, যেখানে বেকি লিঞ্চ একা আসেনি, বেকি লিঞ্চের পেছনে ল্যাস লেজেন্ড, নায়া জ্যাক্স, আসুকা আর কাইরি সেনও ছিল। এবার যেহেতু যেমন বললাম এই একটা টিমকে দেখো যেই টিমের মধ্যে স্টার পাওয়ারের নামে শুধু বেকি লিঞ্চই আছে, আর বলা যেতে পারে কোনো অংশে আসুকা আর নায়া জ্যাক্স আছে। এবার নায়া জ্যাক্সের কথা ছেড়েই দিলাম, কিন্তু হ্যাঁ ওই দিক থেকে দেখতে গেলে আসুকারও তো সেরকম ভালো কোনো সময় চলছে না, তাই আমরা বলতে পারি এই টিমে সেই লেভেলের স্টার বলতে শুধুমাত্র বেকি লিঞ্চে আছে। আর বেকি লিঞ্চে আজকে প্রোমো কাট করছিল, যেখানে সে সবাইকে ইন্ট্রোডিউস করে আর বলে যে আসুকা আর বেকি লিঞ্চের মধ্যে অনেক হিস্ট্রি আছে, এমনকি যতবার আসুকার বেকি লিঞ্চের ম্যাচ হয়েছে 10 বারের মধ্যে 9 বার হয়তো বেকি লিঞ্চই জিতেছে। কিন্তু যাই হোক না কেন এখন তারা সেম টিমে আছে। তারপর কাইরি সেনকে ইন্ট্রোডিউস করে, তারপর নায়া জ্যাক্সের কাছে আসে, আর নায়া জ্যাক্সকে বলে যে নায়া জ্যাক্স হলো বিশাল পাওয়ারফুল, কিন্তু হ্যাঁ আমার থেকে কম পাওয়ারফুল। মানে বেকি লিঞ্চ এখানেও নিজের প্রশংসা করে আর বলে নায়া জ্যাক্স একমাত্র সে যে কিনা আমার মুখ ফাটিয়ে দিয়েছিল একবার, কিন্তু আমার মুখ ফেটে যাওয়ার পরও আমার এই মুখের মধ্যে মুখোশ পড়ার প্রয়োজন হয়নি, যেটা রিয়া রিপ্লি পড়ে এসেছে। তো এই বলে যখন বেকি লিঞ্চ প্রোমো কাট করছিল, তখন আমরা দেখতে পাই যে সেইখানে তাদের যে অপোনেন্ট টিম তারা একে একে বেরিয়ে আসতে শুরু করে, যেখানে সবার প্রথমে বেরিয়ে আসে রিয়া রিপ্লি, যেহেতু রিয়া রিপ্লির কথাই তখন হচ্ছিল। আর রিয়া রিপ্লি এসেছে মানে রিয়া রিপ্লি একা তো আসবে না, রিয়া রিপ্লির সাথে এসেছিল ইয়ো স্কাই। তারপর আমরা দেখতে পাই সেখানে বেরিয়ে আসে শার্লেট ফ্লেয়ার, আর শার্লেট ফ্লেয়ারের পর সেখানে বেরিয়ে আসে অ্যালেক্সা ব্লিস। মানে এই টিমে স্টার পাওয়ার দেখো, রিয়া রিপ্লি, ইয়ো স্কাই, শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস, এরাও কি কম পড়ে গেছিল? কারণ সবার লাস্টে সেখানে চলে আসে আমাদের এজে লি। মানে যেমন বলছিলাম, মানে কোনো ব্যালেন্স আছে? একটা টিমে 5 জনের মধ্যে 5 জনই সুপারস্টার, আর একটা টিমে সুপারস্টার বলতে শুধুমাত্র বলা যায় বেকি লিঞ্চ আর আসুকাকে, আর বাকি কারোর মধ্যে সেই লেভেলের কোনো স্টার পাওয়ার নেই। কিন্তু যাই হোক না কেন এজেলি এখানে আসে, আর এজেলি তো বেকি লিঞ্চকে বলে যে তুই কি এত ভাট বকছিস,
তোর তো একটাই জিনিস করার আছে যেটা তুই সবসময় করিস, সেটা হচ্ছে আমাকে ভয় পাওয়া। তুই আমাকে ভয় পাস, তুই আমাকে ওয়ান অন ওয়ান ফেস করতে পারিস না, সবসময় তোকে মানে তোর কারো না কারো দরকার হয় তোকে প্রোটেক্ট করার জন্য। আর আমি না তোর মতো এত বার্ক করি না, মানে যাকে বলে আমি তোর মতো এত মানে ঘেউ ঘেউ করি না, যেটা বলতে চাইছিল। বলে আমি যেটা করি সেটা হচ্ছে আমি বাইট করি। আর আমি আশা করি আমি এখানে একা না যে এরকমভাবে, ঠিক রিয়া এই বলে সে যখন রিয়া রিপ্লিকে মাইকটা দিয়ে দেয়, রিয়া রিপ্লি আজকে কথা বলার জন্য আসেনি, রিয়া রিপ্লি সোজা মাইক নিয়ে অ্যাটাক শুরু করে দেয়। আর তারপর আমরা দেখতে পাই তাদের মধ্যে একটা ব্রল হয়। আর এই ব্রলের শেষে আমরা দেখতে পাই আমাদের যে ইয়োস্কাই, সে একদম রিংয়ের কর্নার থেকে একটা মুনসল্ট দেয়, যেই মুনসল্টটা নায়া জ্যাক্স, ল্যাস লেজেন্ড, আসোকার, কাইরিসেনের উপর পড়ে। আর আমরা দেখতে পাই বেকি লিঞ্চ সেখান থেকেও কোনোভাবে বেঁচে বেরিয়ে যায়। মানে বেকি লিঞ্চ তার ব্রেনকে ইউজ করছে, আর দেখে বোঝা যাচ্ছে যে এই ওয়ার গেমসে তাদের টিমের জেতা বা তাদের টিমের পাল্লা মানে খুবই হালকা। আর সামনে যে টিমটা আছে, মানে এজেলির টিম বলা হোক বা রিয়া রিপ্লির টিম বলা হোক বা শার্লেটের টিম বলা হোক, যারই টিম বলা হোক না কেন, সেই টিমটা ভাই ওভার পাওয়ার টিম। মানে আমি জানি না এই টিমটাকে কিভাবে বেকি লিঞ্চের টিম হারাবে, কিন্তু দেখা যাক আলটিমেটলি কে জিতবে কে হারবে, সেটা নিয়ে না হয় প্রেডিকশন ভিডিওতেই কথা বলা যাবে ভালো করে। এবার আলটিমেটলি আসা যাক সেই সেগমেন্টের কথায় যেটা দিয়ে অ্যাকচুয়ালি আজকে র শুরু হয়েছিল। কারণ যেমন বললাম আজকে র হচ্ছিল OKC থেকে, আর আজকে রকে শুরু করতে চলেছিল আমাদের OTC, আর এটা আগেই অ্যানাউন্স হয়ে গেছিলো। তো রয়ের শুরুতেই আমরা আমাদের OTC রোমান রেংসকে দেখতে পাই। রোমান রেংস রিংয়ে আসে, আলাদাই অরা ফিল হচ্ছিল রোমান রেংসের। আর রোমান রেংস সবার প্রথমে বলে OKC অ্যাকনলেজ মি। তো OTC কে অ্যাকনলেজ করতে বলে, তো সবাই তাকে অ্যাকনলেজ করে। আর রোমান রেংস আজকে কোনো কথা বলতো তার আগেই আমরা দেখতে পাই তাকে ইন্টারাপ্ট করে আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস। আর কোডি রোডস তারপর রিংয়ে আসে, আর কোডি রোডস রোমান রেংসকে বলে যে হোয়াট ইউ ওয়ান্ট টক অ্যাবাউট। আর তারপর রোমান রিংস কোনো কথা বলে না, তো কোডি রোডস নিজেই বলে যে এর আগে রোমান রিংস তুই আমাকে কথা দিয়েছিলি আর সেই কথাটা তুই রেখেও ছিলি, তাই আমার তোর উপর কোনো ডাউট নেই, কিন্তু ব্যাপার হচ্ছে সেটা একটা ম্যাচের জন্য ছিল, কিন্তু এইবার যেটা হতে চলেছে সেটা হতে চলেছে একটা ওয়ার। अच्छा हमको सिखा रिया है। তুই কি এর জন্য প্রস্তুত? আর তুই কি তোর কথা রাখতে চলেছিস এইবারও? আর আমি শুধু জানতে চাই যে আমি কেন এই ওয়ার গেমসে আছি সেটা তো আমি স্ম্যাকডাউনে এক্সপ্লেন করেছি, কিন্তু তুই কেন এই ওয়ার গেমসে আছিস আর তুই কেন এই টিমটাকে জয়েন করতে চাস? তো যখন কোডি রোডস এই কথাটা বলে আমি তখন ভাবছিলাম আচ্ছা এই কথাটা কোডি রোডস বলছে। কারণ ওয়ার গেমসে তো সব থেকে বেশি এক্সপিরিয়েন্স যদি বলা হয় তাহলে সেটা রোমান রেংসেরই আছে, কারণ দুটো ওয়ার গেমসে তো রোমান রেংসও কম্পিট করেছে এর আগে। তাছাড়া এই যে ভিশন, এর সাথে আগে ফিউডটা কার চলছিল, কোডি রোডসের না রোমান রেংসের? রোমান রেংসের চলছিল। তাও কোডি রোডস কোন মানে কোন বুদ্ধিতে রোমান রেংসকে জিজ্ঞাসা করছে যে রোমান রেংস কেন এই ওয়ার গেমসে আছে? যাই হোক না কেন, রোমান রেংসের উত্তর কোডি রোডসকে দেয়। আর রোমান রেংস সবার প্রথমে একটা কথা ক্লিয়ার করে দেয় যে দেখ ভাই কোডি, না তো তুই আমাকে পছন্দ করিস না তো আমি তোকে পছন্দ করি। আর হ্যাঁ, এই যে তুই ওয়ার গেমসের কথা বলছিস না, এই ওয়ার গেমসে তো আমি আগেও ছিলাম। আর তুই আমাকে জিজ্ঞাসা করছিস আমি এই ওয়ার গেমসে কেন আছি? দেখ, একটা জিনিসে তুই আর আমি সমান, সেটা হচ্ছে যখন আমাদের ফ্যামিলির উপর কোনো কথা আসে তখন আমরা সবার আগে স্টেপ আপ করি। আর এই যে যে টিমটার কথা তুই বলছিস না, এই টিমটা হওয়ার আগে এরা ছিল আমার ব্লাড লাইন, এরা আমার সাথে ছিল। আর এই টিমের বেশিরভাগ মেম্বারই হচ্ছে আমার ফ্যামিলি। তাই তুই এইটা প্রশ্ন করতে পারিস না যে আমি এই টিমে কেন আছি বা আমি এই টিমে কেন জয়েন হতে চাইছি। যখন আমার ফ্যামিলির প্রশ্ন উঠবে আমি সবসময় সেখানে থাকবো। এই এক্সপ্লেনেশনটা শুনে কোডি রোডস বলে আচ্ছা ঠিক আছে বুঝলাম, তো আমি একটা কথাই বলতে পারি, ওয়েলকাম টু মাই টিম। এবার যখন কোডি রোডস এই টিমটাকে নিজের টিম বলে তখন আমারও এক্সপ্রেশন ছিল হাই। আর রোমান রেংসও তখন এটা শুনে অবাক হয়ে যায়। আর কোডি রোডস হাত তো মেলাতে চায় কিন্তু রোমান রেংস তার হাত বাড়ায় না। আর এরই মধ্যে সেখানে চলে আসে দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM পাঙ্ক। এবার আমাদের অবস্থা যেমন ছিল CM পাঙ্কের অবস্থা তেমন ছিল, যে কোডি রোডস এই টিমটাকে নিজের টিম বলছেটা কি করে। তো আমরা দেখতে পাই যে CM পাঙ্কও সবার প্রথমে রিংয়ে আসে, রিংয়ে এসে OKC কে বলে যে অ্যাকনলেজ আস, মানে আমাদেরকে অ্যাকনলেজ করো। আর তারপর CM পাঙ্ক বলে রোমান রিংসকে যে আমি তো সব থেকে ভালো জিনিসটা চুরি করে নিয়েছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি করতেই হতো। তার কারণ হচ্ছে দেখ, আমি তোকে প্রশ্ন করব না বা আমি তোর থেকে কোনো কথা নেব না, কারণ আমি জানি যে তুই আমাদেরকে ধোকা দিবি না। তার কারণ হচ্ছে তুই যদি আমাকে ধোকা দিস তার মানে হচ্ছে তুই তোর কাজিনদেরকেও ধোকা দিচ্ছিস, আর তুই তো এরকম মানুষই না, আর তুই তো এরকম করবি না। তাই আমি জানি যে তুই আমাকে ধোকা দিবি না, আর যদিও বা দিয়ে দিস তারপর তো আমি তোকে দেখেই নেব। তাই আমার তোর থেকে কোনো কথা চাই না, আমার তোর উপর ভরসা আছে। আর কোডি, তুই এইটাকে তোর টিম কি করে বলছিস?
কারণ আমার যতদূর মনে আছে যে এটা স্ম্যাকডাউন না, আর এটা ইউএসএ নেটওয়ার্ক না, এটা হলো নেটফ্লিক্স, আর এটা হলো মানডে নাইট র। আর এখানে আমি হলাম ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, তাই টিমটা যদি কারো হয়ে থাকে তো সেই টিমটা আমার টিম, তুই তোর কথা কি করে বলছিস? তো রোমান রেন্স তখন তাদেরকে থামিয়ে বলে যে দেখ ভাই দেখ, এইটা তোর টিম নাকি তোর টিম আমার কিচ্ছু যায় আসে না, আমি শুধু একটা কথাই জানি যে দেখ সিএম পাঙ্ক, তুইও আমাকে পছন্দ করিস না, আমিও তোকে পছন্দ করি না, কিন্তু ব্যাপার হচ্ছে এটাই যে আমি পল হেমনকে আরও বেশি পছন্দ করি না, আই হেট হিম। আর আমি ভিশনকেও পছন্দ করি না, আর আমি তাদেরকে তোদের থেকেও বেশি অপছন্দ করি, তাই আমি সবসময় তাদের এগেনস্টে থাকবো। আর এইটা বলার পর রোমান রিংস হাসতে হাসতে আরেকটা কথাও বলে যে আরেকটা ব্যাপার, আর এই কথাটা রোমান রিংস, সিএম পাঙ্ক আর কোডি রোডস দুজনের দিকে তাকিয়েই বলে যে আমার মনে হয় এই টাইটেলটা না আমার কাঁধে বেশি সুন্দর লাগে। এই বলে রোমান রিংস সেখান থেকে হাসতে হাসতে বেরিয়ে যায়, মানে পুরো স্যাভেজ মুভমেন্ট ছিল। আর সিএম পাঙ্ক তারপর রোমান রিংসকে জিজ্ঞেস করে এই এক মিনিট তুই কথাটা কাকে বলে গেলি? তখন রোমান রিংস বাইরে হাসতে হাসতে বলে যে এবার এটা তোরা ঠিক কর, কথাটা আমি কাকে বলেছি তোরা বুঝে নে। আর সিএম পাঙ্ক তখন কোডি রোডসকে বলে আমার মনে হয় এই কথাটা তোকে বললো, এই বলে আর কি তাদের মধ্যে একটা কনফিউশন চলতে থাকে, আর রোমান রিংস সেখান থেকে চলে যায়। এরপর আমরা একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখতে পাই যেখানে আর কি এদের তিনজনের মধ্যে আবার একটু ডিসকাশন হচ্ছিল, আর সেখানে উসোসরা চলে আসে। তার কারণ হচ্ছে আজকে একটা অ্যাডভান্টেজ ম্যাচও ছিল, একটা ট্যাগ টিম ম্যাচ, যেখানে আর কি উসোসরা ফেস করতো মানে আরও দুজনকে ওই টিমের, যে যে জিতবে সে আর কি একটা অ্যাডভান্টেজ পাবে। ওই অ্যাডভান্টেজ আর কী বা পাবে, অ্যাডভান্টেজ মানে এটাই যে তাদের টিমের মেম্বাররা আগে ঢুকবে, কিন্তু সেই তো শেষে গিয়ে সেই অ্যাডভান্টেজটা ডিসঅ্যাডভান্টেজই হয়ে যায়, কারণ যদি একটা টিমের মেম্বার আগে ঢোকেও তাহলে সবার শেষে যে ঢুকবে সে তো ফ্রেশই থাকবে না ওয়ার গেমসে। তো যাই হোক সেটা পরের কনফিউশন। কিন্তু উসোসরা এখানে আসে, এসে আর কি বলে যে আমাদের মানে আমার মনে হয় যে আমরা এখন সেম পেজে আছি, তোরা এখন সেম পেজে নেই, তাই যদি এই ট্যাগ টিম ম্যাচে কারো কম্পিট করতে হয় সেটা হচ্ছে দ্য গ্রেটেস্ট ট্যাগ টিম অফ অল টাইম, উসোসরাই করবে, আর আশা করি এতে কারো কোনো প্রবলেম নেই। এই বলে একে একে তারা রোমান রিংস, সিএম পাঙ্ক আর কোডি রোডসকে জিজ্ঞাসা করে, আর কারো কোনো প্রবলেম থাকে না সেইভাবে। কিন্তু রোমান রিংস যেতে যেতে বলে যে কি হলো, টিমটা কার, তোদের তো ফিক্স করে নে তোরা ব্যাপারটা। এই বলে রোমান রিংস আবার বেরিয়ে, মানে রোমান রিংস আজকে পুরো স্যাভেজ রিপ্লাই দিচ্ছিল। কিন্তু ওই দিক থেকে আমরা আরেকটা ব্যাকস্টেজ সেগমেন্টও দেখতে পেয়েছিলাম, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ড্রিউ ম্যাকেন্টায়ারকে পল হেমন বোঝাচ্ছে যে দেখ ভাই তোকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তুই একমাত্র এখানে আছিস কারণ আজকে তোকে অ্যাডভান্টেজ ম্যাচে কম্পিট করতে হবে একটা টিমের হয়ে, সেখানে তোর একটা টিম মেম্বার লাগবে, তাই তুই প্লিজ এমন কিছু করিস না যার ফলে ওরা তোকে আবার সাসপেন্ড করে দেয়, আর ওদের সেই অধিকারটা আছে, মানে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্টকে নিয়ে বলছিল, তো একটু মাথাটা ঠান্ডা রাখ। আর তারপর লোগান পল সেখান থেকে বলে হ্যাঁ একদম ঠিক, আজকে একটা অ্যাডভান্টেজ ম্যাচ আছে আর তোর পার্টনার হতে চলেছে ব্রক লেসনার। তখন পল হেমন বলে এক্সকিউজ মি, ব্রক লেসনারের নাম তোর মুখে আনিসও না, ব্রক লেসনার এমনি রোমান রিংসের উপর রেগে আছে, আর আজকে ব্রক লেসনার এলেও সেটা রোমান রিংসকে সাহায্য করতে আসবে, এই ব্রক লেসনার কোনো টিম মেম্বার হতে মানে হবে না। তখন লোগান পল বলে আচ্ছা ঠিক আছে ব্রক লেসনার হবে না, তার মানে তো ব্রন ব্রিকারই হবে। পল হেমন বলে না, বলে ও আচ্ছা তার মানে তো ব্রনসন রিড। পল হেমন বলে না। তখন মানে লোগান পল বলে মানে আমি মানে নিজের দিকে পয়েন্ট করে পল হেমন বলে হ্যাঁ। তখন লোগান পলের একটু ফেটে তো যায়, কিন্তু লোগান পল বলে ওয়াইস চয়েস। আর তারপর আমরা ব্যাকস্টেজে আরেকটা সেগমেন্টে দেখতে পাই যেখানে আমরা দেখতে পাই যে ব্রক লেসনার এরিনাতে মানে প্রবেশ করে গেছে, আর সে আর পল হেমন আবার রিউনাইট হয়ে গেছে। এবার আসা যাক আজকের মেইন ইভেন্টে, যেখানে ম্যাচ ছিল উসোস ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ার অ্যান্ড লোগান পল। আর এই ম্যাচে যে জিততো তারা আর কি যেমন বললাম একটা অ্যাডভান্টেজ পেতো ওয়ার গেমস ম্যাচে। তো এই ম্যাচটা হয়, আর আমি বলবো ম্যাচটা ঠিকঠাক ম্যাচ হয়েছে, এন্টারটেইনিং ম্যাচ ছিল। কিন্তু এই ম্যাচ যে শান্তভাবে হবে না আর এই ম্যাচের মাঝখানে ঝামেলা বাঁধবে সেটা তো আমরা আগে থেকেই জানতাম। তো ম্যাচের মাঝখানে আমরা দেখতে পাই লোগান পল আর ড্রিউ ম্যাকেন্টায়ারকে সাহায্য করার জন্য সেইখানে ব্রন ব্রিকার আর ব্রনসন রিড চলে আসে। এবার নাম্বার স্কিমকে ইকুয়াল করার জন্য আমরা দেখতে পাই ব্রনসন রিড আর ব্রন ব্রিকারের সাথে ব্রল করার জন্য কোডি রোডস আর সিএম পাঙ্কও সেখানে চলে আসে। তাদের মধ্যে রিং সাইডে একটা বিশাল বড় ব্রল শুরু হয়, আর রেফারি বুঝতে পারে না যে রেফারি এখন কী করবে, মানে রিং সাইডে ব্রল চলতে থাকে, সবাইকে মারতে থাকে। আর এরই মাঝখান থেকে আমরা দেখতে পাই যে লোগান পলের ফায়দা তুলে নেয়, আর লোগান পল সম্ভবত জিমি উসোকে পিন করে এই ম্যাচটা তাদের টিমের জন্য জিতে যায়। আর বলা যেতে পারে যে ব্রক লেসনারের টিম ওয়ার গেমসে একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছে। কিন্তু এরপর সবাই রিংয়ে চলে আসে, রিংয়ের মধ্যে ব্রল চলতে থাকে, সবাই সবার সাথে ব্রল করতে থাকে। কিন্তু তখন আমরা দেখতে পাই সেখানে এন্ট্রি হয়
ওটিসি রোমান রিংসের। তো সবার প্রথমে রোমান রিংস ব্রন ব্রিকারকে একটা সুপারম্যান পাঞ্চ মারে, তারপর যেতে যেতে ব্রনসন রিডকে একটা সুপারম্যান পাঞ্চ মারে, তারপর রোমান রিংস রিংয়ে যায়, রিং থেকে ড্রিউ ম্যাকেন্টায়ারকে তুলে বাইরে ফেলে, তারপর লোগান পলকে একটা সুপারম্যান পাঞ্চ মারে, তারপর আবার ড্রিউ ম্যাকেন্টায়ারকে একটা সুপারম্যান পাঞ্চ মারে। তো এরকমভাবে সবাইকে মেরে ধরে সে রিংয়ের বাইরে বের করে দেয়। তারপর আমরা দেখতে পাই রিংয়ের মধ্যে আবার কোডি রোডস আর সিএম পাঙ্কও উঠে আসে, আর তারপর জেউস আর জিমি উসো উঠে আসে। মানে এবার পুরো রোমান রিংসের টিম রিংয়ের মধ্যে ছিল, আর রিংয়ের বাইরে দাঁড়িয়ে ছিল ব্রন ব্রিকার, ব্রনসন রিড, ড্রিউ ম্যাকেন্টায়ার আর লোগান পল। কিন্তু এবার আসে সে যার অপেক্ষা সবাই করছিল, কারণ সেইখানে বেরিয়ে আসে পল হেমনের সাথে ব্রক লেসনার। এবার ব্রক লেসনার যখন বেরিয়ে এসেছিল আলাদাই অড়া ছিল ব্রক লেসনারের, কিন্তু তারপর ঘটে একটা মজাদার ঘটনা। তার কারণ হচ্ছে যখন ব্রক লেসনারের মিউজিক বাজতে থাকে আর ব্রক লেসনার তার মিউজিকের সাথে লাফাতে যায়, তখন ব্রক লেসনার সেখানে পা পিছলে পড়ে যায়। আর সেটা কি মানে টাইমিংটা কত সুন্দর ছিল, ব্রক লেসনার পড়লো আর পায়রও ফেটে উঠলো। আর সেটা দেখে মানে পল হেমনের এক্সপ্রেশনও দেখার মতো ছিল। কিন্তু হ্যাঁ, ব্রক লেসনার কোনোভাবে সেটাকে ম্যানেজ করে নিয়েছে, মানে অরা তো পুরো গেছে, নেগেটিভ অরা হয়ে গেছে, কিন্তু ব্রক লেসনার কোনোভাবে ডিগবাজি খেয়ে সেখান থেকে উঠে তার যে টুপিটা সেটা ব্রন ব্রিকারকে পরিয়ে দিল। তারপর আমরা দেখতে পেলাম যে তারা আর কি একসাথে হলো, আর তারপর ব্রক লেসনার তার পুরো টিমকে নিয়ে রিংয়ে গেল, তারপর তারা রিংয়ের ভেতর ঢুকে তাদের মধ্যে আবার একটা ব্রল শুরু হয়ে গেল। আর এই ব্রলটা হতে হতেই র আজকে শেষ করে দিল। কিন্তু রয়ের পরেও আজকে একটা জিনিস হয়েছে যেখানে আমরা আবার দেখতে পেয়েছি রোমান রিংস সুপারম্যান পাঞ্চ মেরে ব্রক লেসনারকে আবার বের করে দিয়েছিল, আর তারপর কোনোভাবে ব্রক লেসনার লোগান পলকে বোকা বানিয়ে লোগান পলকে আবার রিংয়ে পাঠিয়ে দিয়েছিল। আর লোগান পল তারপর সিএম পাঙ্ক, জে উসো, জিমি উসো, কোডি রোডস, রোমান রিংস সবার কাছে ফিনিশার খেয়েছে, আর সবার লাস্টে তারা মানে লোগান পলের উপর তার যে প্রাইম ড্রিঙ্ক সেটাকেও ঢেলে দিয়েছে। ঢেলে আর কি লোগান পলের ভালো মতো অপমান করেছে, যেটা রয়ের শেষে যখন র অফ এয়ার হয়ে গেছিলো তখন দেখানো হয়েছিল। তো যাই হোক না কেন, যেমন বললাম যে আজকের র এন্টারটেইনিং ছিল, আগের সপ্তাহের মতো অত ভালো না হলেও আজকের র এন্টারটেইনিং ছিল, দেখার মতো ছিল। কিন্তু এবার আবার আমাদের স্ম্যাকডাউন দেখতে হবে, আর স্ম্যাকডাউন দেখলেই মনে হয় যে কেন এই শোটা হচ্ছে, একটু তো বেটার করা যেতেই পারে। একদিকে র চলছে অন্য লেভেলে, আর স্ম্যাকডাউন চলছে একদমই ডাউন লেভেলে। তো যাই হোক না কেন, এইভাবে আজকে রয়ের এপিসোড শেষ হয়। আমরা বলতে পারি সার্ভাইভার সিরিজের জন্য ডাব্লিউডাব্লিউ ভালো মতো বিল্ড করে দিয়েছে। তো এবার তোমরা সার্ভাইভার সিরিজের জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে এটাও বলো যে আজকে র তোমাদের কেমন লেগেছে। আর যখন কমেন্ট বক্সে কমেন্ট করবেই তখন কমেন্ট বক্সকে সোয়াইপ করলে একটা হাইট বাটন পাবে, পারলে সেটাকেও প্রেস করে দিয়ে যাও, এতে চ্যানেলের একটু সুবিধা হবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে প্লিজ লাইক করে দিয়ে যাও, আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, কারণ এই বছরের শেষে আমরা 20,000 সাবস্ক্রাইবার্সের একটা টার্গেট নিয়েছি। তো দেখা যাক সেটা কমপ্লিট হয় কিনা, তোমাদের হাতে চাইলে তোমরা কমপ্লিট করে দিও। আর বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।